গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উপরে তোমাদের যে মক টেস্ট সিরিজটি হচ্ছিল, আজ তার 7th ক্লাস। আপকামিং এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য তোমাদের আমরা এমনভাবে প্রিপেয়ার করছি বা সেখানে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের স্থানান্তরকে কি বলা হয়? চলন, গমন, আবর্তন এবং ঘূর্ণন। এর সঠিক উত্তর হয়ে যাবে গমন। জীব যখন স্থান পরিবর্তন করে সেই স্থানান্তরকে আমরা গমন বলবো। গমনে সক্ষম একটি উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদ ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাসের সাথে সাথে ভলভক্সও কিন্তু গমনে সক্ষম একটি উদ্ভিদ। ক্লামাইডোমোনাস এবং ভলভক্স এরা উদ্ভিদ হলেও গমন করতে পারে, অর্থাৎ এরা এককোষী কিছু উদ্ভিদ বা এককোষী কিছু শৈবাল জাতীয় জীব যাদের মধ্যে আমরা ক্লোরোফিল দেখি, সেই জন্য এদেরকে আমরা উদ্ভিদ বলি। এছাড়াও উদ্ভিদ সবসময়ের জন্য গমনে অক্ষম হয় এবং প্রাণীরা গমনে সক্ষম হয়। ঠিক তেমনই গমনে সব প্রাণী সক্ষম হয়, কিন্তু গমনে অক্ষম কিছু প্রাণী হয়, যেমন আমরা স্পঞ্জ, তারপরে সাগর কুসুম বা প্রবাল, এই সমস্ত প্রাণীদের নাম জানি, তারা কিন্তু গমনে অক্ষম। পরবর্তী প্রশ্ন, গমনে অক্ষম একটি প্রাণী। হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম এবং ইউগ্লিনা। এর সঠিক উত্তর হয়ে যাবে সাগর কুসুম, কারণ হাইড্রা তার কোর্সিকার মাধ্যমে সামারসল্টিং পদ্ধতিতে গমন করতে পারে, জেলিফিশও কোর্সিকার সাহায্যে গমন করতে পারে এবং ইউগ্লিনার মধ্যেও আমরা ফ্ল্যাজেলার সাহায্যে গমন দেখতে পাই। সাগর কুসুমের মধ্যে আমরা গমনের যে ব্যাপার সেটা দেখতে পাই না। সাগর কুসুম একটি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। সাগর কুসুম সাধারণত আমরা এরকম টাইপের একটা প্রাণী দেখতে পাই, যে একটা এরকম প্রাণী মানে দেহ থাকে এবং তার উপরে কিছু এরকম ফুলের মতো অংশ থাকে বা এরকম একটা কোর্সিকার মতো জিনিস থাকে। এই সাগর কুসুমরা কিন্তু রাজ কাঁকড়া বা কখনো কখনো সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব যাকে বলি, তাদের উপরে আশ্রয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারে। পরবর্তী প্রশ্ন, অ্যামিবয়েড গমন লক্ষ্য করা যায় যে উদ্ভিদে, সেটি কোনটি? মিক্সোমাইসিটিস, অ্যাগারিকাস, মিউকার এবং পরের এখানে একটা অপশান দেখা যাচ্ছে, এখানে প্রোগোনেটাম ছিল। এর সঠিক উত্তর কিন্তু মিক্সোমাইটিসিস। পরবর্তী প্রশ্ন, কবজা সন্ধির উদাহরণ কোনটি? কবজা সন্ধির উদাহরণ, অর্থাৎ যাকে আমরা হিঞ্জ জয়েন্ট বলি, অর্থাৎ যেই সন্ধি দরজার কবজার মতো কেবল একদিকেই খুলতে পারে, সেটার সঠিক উত্তর কিন্তু আমাদের কুনুয়ের অস্থি সন্ধি। আমাদের কুনুয়ের এবং কুনুয়ের সাথে সাথে হাঁটুর অস্থি সন্ধিও কিন্তু আমাদের কবজা সন্ধির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, একটি অস্থি যখন একটি অনুদৈর্ঘ্য অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তাকে কি বলা হয়? লুপিং, ফ্লাইং, অ্যাডিকশন এবং রোটেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে রোটেশন। পরবর্তী প্রশ্ন, তারা মাছের গমনাঙ্গ কোনটি? ঘনপদ, নালীপদ, মাংসলপদ এবং সিটা। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নালীপদ, কারণ আমরা জানি ঘনপদ অ্যামিবার গমনাঙ্গ, মাংসলপদ শামুকের গমনাঙ্গ, আর সিটা কেঁচোর গমনাঙ্গ। কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। তো বাকি থাকলো নালীপদ, নালীপদ হয়ে যাবে তারা মাছের গমনাঙ্গ। পরবর্তী প্রশ্ন, মানব মেনিনজাসের কটি স্তর দেখা যায়? 3টি, 4টি, 5টি এবং 2টি। তো তোমরা প্রত্যেকেই জানো যে মানব মেনিনজাসের 3টি স্তর দেখতে পাই। অ্যারাকনয়েড ম্যাটার, বা আরও হয় পরপর যদি আমরা বলি তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। পরবর্তী প্রশ্ন, কোর্সিকার সাহায্যে গমনকারী প্রাণীটি কোনটি? ইউগ্লিনা, অ্যামিবা, হাইড্রা এবং চোখ। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাইড্রা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে নিডোব্লাস্ট পর্বের প্রাণী হাইড্রা, তাদের দেহে কিন্তু আমরা কোর্সিকা দেখতে পাই। হাইড্রার দেহে আমরা কোর্সিকা দেখতে পাই। এই কোর্সিকার সাহায্যে হাইড্রা বেশ একটা ডিগবাজি খাওয়ার মতো পদ্ধতিতে গমন করতে পারে। হাইড্রা যে কোর্সিকার সাহায্যে গমন করে সেই পদ্ধতিটাকে আমরা সামারসল্টিং বলে থাকি। হাইড্রার গমন পদ্ধতিকে আমরা সামারসল্টিং বলি। সামারসল্টিং। পরবর্তী প্রশ্ন, আরশোলার গমনাঙ্গগুলি কোথায় যুক্ত থাকে? উদরদেশে এবং বক্ষদেশে, বক্ষদেশে এবং মস্তকে। সঠিক উত্তর হবে হাইড্রা। আরশোলার গমনাঙ্গগুলি উদরদেশে শুধু সাথে যুক্ত থাকে। আরশোলা, অর্থাৎ যদি আমরা পতঙ্গদের কথা বিচার করে নিই, তাহলে পতঙ্গদের দেহ কিন্তু 3টি স্তরে বিভক্ত। ঠিক আছে, সেই 3টি স্তরের মধ্যে একটা মস্তক, মস্তকে আমাদের দেখতে পাই আরশোলার পুঞ্জাক্ষী থাকে এবং মস্তকের সাথে শুঙ্গ থাকে। পরবর্তী থাকে হচ্ছে তাদের বক্ষগহ্বর এবং তারপরে থাকে হচ্ছে
পতঙ্গদের উদর গহ্বর। এবার আরশোলার ক্ষেত্রে এই উদর গহ্বর এবং বক্ষ গহ্বরটা একসাথে ফিউজ করে থাকে, কিন্তু তথাপিও আরশোলার ক্ষেত্রে আরশোলার যে গমনাঙ্গ থাকে সেগুলো কিন্তু আরশোলার উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের সাথে এরকমভাবে অ্যাটাচ থাকে। তো যাই হোক, উদর দেশের সাথে আরশোলার যে গমনাঙ্গ থাকে, সরি উদর দেশ না, উদর দেশ এবং বক্ষ দেশের সাথে আরশোলার যে গমনাঙ্গগুলি থাকে সেগুলো অ্যাটাচ থাকে। আরশোলার গমন পদ্ধতির নাম কি? তো আমরা প্রত্যেকেই জানি যে আরশোলা হাঁটতেও পারে এবং উড়েও বেড়াতে পারে। তো সেই জন্য আরশোলার গমন পদ্ধতিকে আমরা ফ্লাইং বা ওয়াকিং, ফ্লাইং ও ওয়াকিং দুটোই বলবো। আর আরশোলার গমনাঙ্গ হয়ে যাবে আমাদের ডানা ও পা। পরবর্তী প্রশ্ন, অ্যামিবয়েড গমন দেখা যায় কোথায়? লোহিত রক্তকণিকাতে, শ্বেত রক্তকণিকাতে, অনুচক্রিকাতে এবং স্নায়ুকোষে। তো এটা আমরা সবাই জানি যে শ্বেত রক্তকণিকাতে অ্যামিবয়েড গমন দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আরশোলার ডানার সংখ্যা কয়টি? আরশোলার দেহে আমরা 4টি, অর্থাৎ 2 জোড়া ডানা দেখতে পাই। আরশোলার বাদামি বর্ণের শক্ত ডানার নাম কি? আরশোলার বাদামি বর্ণের শক্ত ডানার নাম হচ্ছে এলিট্রা। পরবর্তী প্রশ্ন, মাছের গমনাঙ্গ কোনটি? পটকা, পাখনা, ফ্লিপার এবং প্যাডেল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পাখনা। জোড় এবং বিচোড় পাখনা থাকে, রশ্মিযুক্ত পাখনা, সেগুলোর সাহায্যে মাছ গমন করতে পারে। পটকা মাছের গমনাঙ্গ নয়, পটকা শুধু মাছকে জলের তলের নিচের তল থেকে ওপরের তলে বা ওপরের তল থেকে নিচের তলে ডুবতে বা একটু ওপরের দিকে ভেসে উঠতে সাহায্য করে। এই প্যাডেল আর ফ্লিপার এগুলো আমরা মাছের মধ্যে দেখি না, ফ্লিপার কিন্তু আমরা তিমি মাছের ক্ষেত্রে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, মাছের গমনে সাহায্যকারী পেশি কোনটি? মায়োটম পেশি। এছাড়া ফ্লেক্সার, অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, এই সমস্ত পেশি এগুলো আমরা মানুষের মধ্যে দেখতে পাই। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মায়োটম পেশি। পরবর্তী প্রশ্ন, ভাঁজ করা হাতে কোন পেশি সংকোচনের মাধ্যমে সোজা হয়? ভাঁজ করা হাত কোন পেশি সংকোচনের মাধ্যমে সোজা হয়? অর্থাৎ এটা যদি আমাদের হাত হয়, সেই হাতটা যদি আমাদের ভাঁজ করা থাকে, তাহলে কোন পেশি সংকুচিত হলে হাতটি সোজা হয়ে যাবে? তো আমাদের এই রকম অঞ্চলে থাকা কোনো পেশি যদি সংকোচন হয়, তবেই আমাদের হাতটা সোজা হতে পারে। এখানে থাকবে আমাদের এক্সটেনশন পেশি, যেটা হচ্ছে আমাদের ট্রাইসেপস। এখানে থাকবে আমাদের ট্রাইসেপস পেশি। এই ট্রাইসেপস পেশির সংকোচনের ফলে কিন্তু এই হাতটা সোজা হয়ে যাবে, এবং বাইসেপস পেশি যদি সংকুচিত হতো তাহলে হাতটা ভাঁজ হয়ে কাছাকাছি চলে আসতো। পরবর্তী প্রশ্ন, অ্যামিবা যে পদ্ধতিতে স্থানান্তরে গমন করে তাকে কি বলা হয়? খুবই সহজ প্রশ্ন, তোমরা অপশন দেখেই বুঝতে পারছো যে অ্যামিবার পদ্ধতিকে আমরা সিম্পলি অ্যামিবয়েড গমন বলবো। পরবর্তী প্রশ্ন, গমনকালে মাছের স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করে কি? বক্ষ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা এবং পৃষ্ঠ পাখনা। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পৃষ্ঠ পাখনা। মাছের শরীরে যে পৃষ্ঠ পাখনা থাকে, সেই পৃষ্ঠ পাখনা কিন্তু গমনের সময় মাছের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। মায়োটম পেশি কোথায় দেখা যায়? মাছ, ব্যাঙ, কেঁচো এবং আরশোলা। এর সঠিক উত্তর হয়ে যাবে মাছে। মাছকে জলে ভাসতে সাহায্য করে ফুলকা, কানকো, পটকা এবং পুচ্ছ। এর সঠিক উত্তর হয়ে যাবে পটকা। আমরা জানি মাছের উদর প্রকোষ্ঠে এরকম 2টি প্রকোষ্ঠযুক্ত পটকা দেখতে পাবো। সেই পটকার অগ্র প্রকোষ্ঠকে আমরা রেড গ্রন্থি এবং পশ্চাৎ প্রকোষ্ঠকে আমরা রেটিয়া মিরাবিলিয়া বলবো। অগ্র প্রকোষ্ঠ থেকে এক ধরনের গ্যাস সিক্রেট করবে, সেটা পটকাকে ফুলে থাকতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, রুই মাছের জোড় পাখনা কোনগুলি? জোড় পাখনা বলতে কোন পাখনাগুলি 2টো করে থাকে? পুচ্ছ পাখনা এবং পৃষ্ঠ পাখনা এটা হবে না, কারণ দুটাই একটা করেই থাকে। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং বক্ষ পাখনা, শ্রোণী পাখনা এবং পৃষ্ঠ পাখনা, এগেইন পৃষ্ঠ পাখনা হবে না। এবার বক্ষ পাখনা, শ্রোণী পাখনা বা পায়ু পাখনা আর বক্ষ পাখনার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। কারণ আমরা রুই মাছের ছবি যদি একটা ভেবে নিই তাহলে আমরা দেখব যে রুই মাছের বক্ষ পাখনা অর্থাৎ এই রকম অঞ্চলে যে পাখনা থাকবে, এবং শ্রোণী পাখনা মানে পেটের এখানে যে পাখনা থাকবে, সেই পাখনা কিন্তু সংখ্যায় 2টো করে থাকে। আর পৃষ্ঠ পাখনা একটা থাকে, পুচ্ছ পাখনা তো অবশ্যই একটা থাকবে, সেটা তোমরা জানোই, এবং লেজের দিকে পায়ু পাখনা থাকে, সেটাও কিন্তু সংখ্যায় একটা থাকে। আর বাকি বক্ষ পাখনা, শ্রোণী পাখনা 2টো করে থাকে, অর্থাৎ মাছের দেহে মোট 7টা পাখনা থাকে। পরবর্তী প্রশ্ন, পাখির লেজের পালকগুলিকে কি বলা হয়? রেমিজেস, বারবিউলস, রেকটিসেস এবং র্যাচিস। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রেকটিসেস।
রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদন করে যে অঙ্গ সেটি কোনটি? রেড গ্রন্থি, মায়োটাম পেশি, ফুলকা এবং রেটিয়া মিরাবিলিয়া। তো মায়োটাম পেশি এবং ফুলকার সাথে তো এদের কোনো সম্পর্কই নেই। তো রুই মাছের যে পটকা ছিল তার যে দুটি প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে এবং সেই রেড গ্রন্থি একটা গ্যাস উৎপাদন করে এবং তার ফলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় এবং মাছ জলের নিচের তল থেকে উপরের তলের দিকে একটু অগ্রসর হতে পারে। আবার যখন মাছকে জলের উপরের তল থেকে নিচের তলের দিকে আসতে হবে, তখন এই পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত যে রেটিয়া মিরাবিলিয়া সেটা সেই গ্যাসকে শোষণ করে নেয়। রক্তজালকপূর্ণ রেটিয়া মিরাবিলিয়া সেই গ্যাসটিকে শোষণ করে নিলে পারে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব একটু বেড়ে যায় এবং মাছ জলের একটু নিচের লেয়ারে চলে আসে। পরবর্তী প্রশ্ন, তারা মাছের গমন পদ্ধতিকে কি বলে? ক্রিপিং, গ্লাইডিং, লুপিং এবং ফ্লাইং। এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপিং। জেলিফিশের গমনাঙ্গ অবশ্যই কর্ষিকা। জেলিফিশও কর্ষিকা থাকে জেলিফিশের দেহে, তো কর্ষিকার সাহায্যে জেলিফিশ গমন করতে পারে। মাছকে জলের মধ্যে ডুবতে এবং ভাসতে কে সাহায্য করে? অবশ্যই পটকা সাহায্য করে। তো এখানে আমরা পটকা আছে এরকম অপশন সি দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখতে পাচ্ছি জোর পাখনা। জোর পাখনা বলতে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনাকে বোঝায়। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনাও কিন্তু ওরা ক্রমসংকোচন এবং প্রসারণের ফলে বা ওদের আন্দোলনের ফলে মাছ জলের উপরের তলে ভেসে উঠতে পারে বা একটু নিচের তলে ডুবে যেতে পারে। কেঁচোর গমনের সহায়ক পেশি কোনটি? ফ্লেক্সার, অনিচ্ছিক পেশি, এক্সটেন্সার পেশি এবং বৃত্তাকার পেশি। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৃত্তাকার পেশি। এবং মাছের গমন পদ্ধতির নাম সন্তরণ। আজকের তোমাদের যে 30টি প্রশ্ন উত্তর নিয়ে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ের উপর যে মক টেস্ট সিরিজ ছিল তা এখানে শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।